বিশ্বকাপের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। স্পেন আর্জেন্টিনার ফাইনাল নিয়েই এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা চলছে। তবে পাশাপাশি আলোচনা চলছে বিশ্বকাপের অন্যান্য অ্যাওয়ার্ডগুলো নিয়েও। গোল্ডেন বুটের রেসটা চমৎকারভাবে জমিয়ে রেখেছেন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে। গোল্ডেন বলের রেসে লিওনেল মেসি আর এমবাপের সাথে রয়েছেন মাইকেল অলিসে, জুড বেলিংহাম, হ্যারি কেইনরাও। সেদিক থেকে চিন্তা করলে গোল্ডেন গ্লাভসের লড়াইটা অনেকটাই একপেশে, এবং এই মুহূর্তে এই গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে সম্ভবত সবচেয়ে এগিয়ে আছেন উনাই সিমন। তাহলে কি শেষ পর্যন্ত এই স্বর্ণ দস্তানা উঠবে স্প্যানিশ গোলরক্ষকের হাতেই, নাকি শেষ মুহূর্তের কোনো চমকে বদলে যেতে পারে এই স্বর্ণ দস্তানার অধিকারীর নামও? এসব নিয়েই প্যাভিলিয়নের আজকের ভিডিও, আর এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন। প্রথমেই গোল্ডেন গ্লাভসের ইতিহাস নিয়ে একটু কথা বলা যাক। বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার হিসেবে গোল্ডেন গ্লাভস পুরস্কার দেওয়া শুরু হয় 1994 সাল থেকে। তবে তখনও এই পুরস্কারের নাম গোল্ডেন গ্লাভস ছিল না। তখন এই পুরস্কারটা দেওয়া হতো প্রয়াত সোভিয়েত ইউনিয়ন গোলরক্ষক লেভ ইয়াশিনের নাম অনুসারে, এবং তখন এটাকে বলা হতো লেভ ইয়াশিন অ্যাওয়ার্ড। 1994 সালে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হলেও 2010 সালে এই পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হয় গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড হিসেবেই। এবারে যদি আমরা একটু এই অ্যাওয়ার্ডের বিজয়ীদের নামের তালিকাটা একটু দেখতে চাই, সেক্ষেত্রে 1994 সালে প্রথমবার যখন এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, সেই পুরস্কারটা পেয়েছিলেন তখনকার বেলজিয়ান গোলরক্ষক মিকেল প্রিউডহোম, এবং মাত্র দুটো ক্লিনশিট রেখে এবং দলকে রাউন্ড অফ 16 পর্যন্ত নিয়ে যেই তিনি এই পুরস্কারটা অর্জন করেছিলেন। তবে এরপর থেকে অর্থাৎ 1998 থেকে 2022 সাল পর্যন্ত এই পুরস্কারটা পাওয়ার জন্য নিদেন পক্ষে আপনার দলকে সেমিফাইনাল পর্যন্ত নিতেই হয়েছে। 1998 সালে ফ্রান্সের বিশ্বকাপ যে গোলরক্ষক ফ্যাবিয়ান বার্থেজ পেয়েছিলেন এই পুরস্কারটা। 2002 সালে সেটা পেয়েছিলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান। 2006 সালে বিশ্বকাপ যে গোলরক্ষক জিয়ানলুইজি বুফন এই পুরস্কারটা জিতেছিলেন। এরপরে 2010 সালে যখন এই পুরস্কারের নাম নতুন করে রাখা হয় গোল্ডেন গ্লোব, তখন পুরস্কারের জয়ীদের নাম যদি আমরা দেখি, সেক্ষেত্রে 2010 সালে স্পেনের বিশ্বকাপ যে গোলরক্ষক এবং অধিনায়ক ইকার ক্যাসিয়াস এই পুরস্কারটা জিতেছিলেন। 2014 সালে জিতেছিলেন ম্যানুয়েল নয়ার। 2018 সালে বেলজিয়ামকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া থিবো কোর্তোয়া এই পুরস্কারটা জিতেছিলেন। আর 2022 সালে বা বর্তমানে এই পুরস্কারটা রয়েছে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের কাছে। তাই অনেকাংশে এই কথাটা সত্য যে আপনি যদি আপনার দলকে নিদেন পক্ষে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যেতে না পারেন, সেক্ষেত্রে গোল্ডেন গ্লোভস যে পুরস্কারটা সেটা সম্ভবত আপনি পাবেন না। তবে এক্ষেত্রে একটা কথা যোগ করতেই হয়, গোলরক্ষকদের জন্য গোল্ডেন গ্লাভস বলে এই পুরস্কারটা থাকলেও এর পাশাপাশি গোলরক্ষকরা কিন্তু অবশ্যই গোল্ডেন বল বা টুর্নামেন্টের সেরা পুরস্কার, যেটা সেরা খেলোয়াড়ের পুরস্কার, সেটার জন্য অবশ্যই বিবেচিত হন। 2002 সালে জার্মানির অলিভার কান একই সাথে গোল্ডেন গ্লাভস এবং তার সাথে তিনি গোল্ডেন বল এই দুটো পুরস্কারই পেয়েছিলেন। তাই গোলরক্ষকরা গোল্ডেন গ্লাভস পাচ্ছেন বলে তারা যে গোল্ডেন বল পাবেন না, এমনটা ভাবার কোনো কারণ নেই। এবারে আসা যাক চলতি টুর্নামেন্টে কে হতে পারেন গোল্ডেন গ্লাভস বিজয়ী। সেক্ষেত্রে প্রথমেই রাখতে হচ্ছে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে। এর পাশাপাশি রাখতে হবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবং দুই সেমিফাইনালিস্ট দল অর্থাৎ ফ্রান্স এবং ইংল্যান্ডের দুই গোলরক্ষক মাইক মানিয়া এবং জর্ডান পিকফোর্ডকেও। পাশাপাশি দুই অনারেবল মেনশন হিসেবে সম্ভবত রাখা যায় কেপ ভার্দের গোলরক্ষক ভজিনিয়া এবং এর পাশাপাশি নরওয়ের গোলরক্ষক অরিয়ান নাইল্যান্ডের কথাও। তবে বাংলাদেশের হামজা চৌধুরী টুর্নামেন্ট শুরুর আগে কি প্রেডিক্ট করেছিলেন? তিনি এই টুর্নামেন্টেও গোল্ডেন গ্লাভসটা দেখেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের হাতেই, এবং অবশ্যই সেটার পেছনে বেশ কিছু কারণ বলা যেতে পারে। বিশেষ করে গত টুর্নামেন্টে এমিলিয়ানো মার্তিনেজের যেমন পারফরমেন্স, এর পাশাপাশি আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া, ফাইনাল জেতানো, দুটো টাই ব্রেকার জেতানো, প্রত্যেকটা বিষয়ে সম্ভবত হামজা চৌধুরী সেক্ষেত্রে বিবেচনায় এনেছিলেন। তবে টুর্নামেন্টের আগে তার যে প্রেডিকশন ছিল সেটা কতটুকু সত্য হয় সেটা আমরা দেখতে পাবো টুর্নামেন্টের শেষে। I think that Martinez will win the Golden Glove. They're very good defensively, a very well-organised team, and he's a very, very good keeper. যে 6 জন গোলরক্ষককে আমরা গোল্ডেন গ্লাভসের জন্য এই মুহূর্তে বিবেচনা করছি, তাদের আলোচনায় যাওয়ার আগে আমরা প্রথমে একটু দেখতে চাই যে এই গোল্ডেন গ্লাভসটা আসলে ঠিক কোন কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে দেওয়া হয়। বলে রাখা ভালো, কয়টা ক্লিন শিট রাখতে পেরেছেন গোলরক্ষকরা, এর বাইরে তারা কয়টা পেনাল্টি সেভ করেছেন, কয়টা ম্যাচে তারা দলকে বাঁচিয়েছেন সেভ করে, বা তাদের সেভ পার্সেন্টেজ কত, বা তারা খেলার মধ্যে কতটুকু নিজেদেরকে ইনভলভ রাখতে পারছেন, তাদের সেভগুলো দলকে ঠিক কতটা বিপদ থেকে রক্ষা করছে কিংবা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দেখা যাচ্ছে দলের জন্য, টাই ব্রেকারে তাদের ভূমিকাটা কেমন, এই প্রত্যেকটা বিষয়ই আসলে বিবেচনা করা হয় এই গোল্ডেন গ্লাভসের ক্ষেত্রে। গোল্ডেন বুটের ক্ষেত্রে যেমন শুধুমাত্র গোল এবং এরপরে অ্যাসিস্ট সংখ্যাটাই এই পুরস্কারটা পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু সরাসরি এই গোল কতটা ক্লিনশিট রাখা হয়েছে বা কয়টা সেভ দেওয়া হয়েছে বা কয়টা পার্সেন্টেজ দিতে পেরেছেন, এই বিষয়টা সরাসরি কিন্তু ভূমিকা রাখে না গোল্ডেন এই গ্লাভস পুরস্কার দেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ তারাই এই প্রত্যেকটা গোলরক্ষকের এই অ্যাট্রিবিউটগুলো বিবেচনা করে এরপরেই শেষ পর্যন্ত তার এই পুরস্কারটা দিয়ে থাকেন।
এবারে আমরা আসতে চাই একজন একজন গোলরক্ষক করে। প্রথমেই স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে যদি দেখি, এই টুর্নামেন্টে তিনি মোট 7টা ম্যাচ খেলেছেন। 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচে তিনি ক্লিন শিট রাখতে পেরেছেন এবং বলা যায় এটাই বিশ্বকাপের একটা রেকর্ড, কেননা এর আগে ম্যানুয়েল নয়ার কিংবা ইকার ক্যাসিয়াসরা তারা সর্বোচ্চ 5টা ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছিলেন। এবং অবশ্যই এই কারণেই এই পুরস্কারটা পাওয়ার জন্য উনাই সিমন সম্ভবত সবচেয়ে বড় দাবিদার। পাশাপাশি এটাও বলে রাখতে হয় যে তিনি যে একটা মাত্র গোল হজম করেছেন এই 7 ম্যাচে, সেই গোলটা এসেছিল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে। এর পাশাপাশি আরও কয়েকটা বিষয় অ্যাড করা যায়, যেমন এই টুর্নামেন্টে যদি আমরা সেভ পার্সেন্টেজ দেখি, সেক্ষেত্রে নিজের দিকে বা নিজের গোল পোস্টের দিকে ধেয়ে আসা শটগুলোর মধ্যে 90% শটই ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন এই উনাই সিমন। একটা মাত্র গোল তিনি হজম করেছিলেন, যেমনটা বলা হলো বেলজিয়ামের বিপক্ষে। এবং পাশাপাশি এটাও বলতে হয় যে স্পেনের ডিফেন্স এই টুর্নামেন্টে যতটা রক্ষণ ভাগে যতটা ভালো করছে বা যতটা অটুট, যতটা অদম্য, সেক্ষেত্রে উনাই সিমনের কাজটা আসলে অনেকাংশেই সহজ হয়ে গিয়েছে। বিশেষ করে সর্বশেষ ম্যাচে ফ্রান্সের কথা যদি বলা হয়, ফ্রান্সের বিপক্ষে স্পেন যখন মাঠে নামে সেমিফাইনালে, সেই ম্যাচে ফ্রান্স মাত্র 3টা শট রাখতে সক্ষম হয়েছিল অন টার্গেটে এবং প্রথম 81 মিনিট ফ্রান্স কোনো শট নিতেই সক্ষম হয়নি। তাই উনাই সিমনকে পুরোপুরি যে তার পরীক্ষাটা দিতে হয়েছে বা সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি যে তার দলকে নিয়ে যাচ্ছেন এই ফাইনালে, তেমনটা আসলে বলার সম্ভবত সুযোগ নেই। পাশাপাশি এটাও বলতে হয় যে উনাই সিমন এই যে ফাইনাল তিনি খেলবেন, এর আগে কোনো টাইব্রেকারও সেভ করতে হয়নি তাকে, বা টাইব্রেকারও দলকে জেতাতে হয়নি। সেই হিসেবে হয়তো একটু তাকে পিছিয়ে রাখা যেতে পারে, কিন্তু যখনই 6টা ক্লিন শিটের কথা বলা হবে, তার সামনে সম্ভবত সব কিছুই ম্লান হয়ে যেতে পারে। উনাই সিমনের কাউন্টার পার্ট আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ, এই দুজনই মুখোমুখি হবেন বিশ্বকাপের ফাইনালে। এমিলিয়ানো মার্টিনেজের যদি দিকে একটু তাকানো যায়, সেক্ষেত্রে বর্তমান গোল্ডেন গ্লাভস উইনার এই গোলরক্ষক এই বিশ্বকাপে নিজের সেরা ফর্মে আছেন এমনটা কেউই বলবেন না। ইনফ্যাক্ট এমিলিয়ানো মার্টিনেজ নিজেও স্বীকার করছেন যে তিনি আসলে পুরোপুরি ফিট থেকে এই টুর্নামেন্টটা শুরু করতে পারেননি। এই টুর্নামেন্ট শুরুর আগে তিনি আঙুলের একটা ইনজুরিতে পড়েছিলেন, যে কারণে তার ম্যাচ ফিটনেস এবং একই সাথে ম্যাচ ট্রেনিং দুটার কোনোটাই পুরোপুরি অর্জিত হয়নি, এবং সেটার জন্য তিনি এই মুহূর্তে একটু হলেও ভুগছেন। এবং তার ফলাফলটাও দেখা যাচ্ছে আর্জেন্টিনার ম্যাচগুলোর স্কোর লাইনে। এই টুর্নামেন্টের প্রথম 2টা ম্যাচে আলজেরিয়া এবং অস্ট্রিয়ার বিপক্ষে ক্লিন শিট রাখতে সক্ষম হলেও এর পরের ম্যাচগুলোতে তিনি কিন্তু কোনো ক্লিন শিট রাখতে পারেননি, এবং এই সময় তিনি গোলও হজম করেছেন বেশ কয়েকটা। জর্ডানের বিপক্ষে একটা, কেপ ভার্দের বিপক্ষে 2টা, এরপরে মিশরের বিপক্ষে 2টা, এরপরে পরবর্তী যে 2টো ম্যাচ ছিল সুইজারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষেও একটি করে গোল হজম করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। এর পাশাপাশি এটাও বলে রাখতে হয় যে 7 ম্যাচে 7টা গোল যেমন তিনি হজম করেছেন, পাশাপাশি তার দিকে ধেয়ে আসা বা পোস্টের দিকে ধেয়ে আসা 56.3% শট তিনি মাত্র সেভ করতে সক্ষম হয়েছেন। এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো পেনাল্টি তাকে সেভ করতে হয়নি। পাশাপাশি এটাও বলতে হয় টাইব্রেকারও আর্জেন্টিনার কোনো খেলা না গড়া নয়, টাইব্রেকারে তার যে এক্সপার্টাইজ সেই জিনিসটাও তিনি এখনও পর্যন্ত দেখাতে পারেননি। তবে এই মুহূর্তে উনাই সিমনের চেয়ে তাকে একটু পিছিয়ে মনে হচ্ছে গোল্ডেন গ্লাভসের দৌড়ে, কিন্তু যদি ফাইনালে অতিমানবীয় পারফরমেন্স তিনি দেখাতে পারেন, গতবারের ফাইনালে যেমন তিনি কোলোমুয়ানির একটা শট ঠেকিয়েছিলেন 123 মিনিটে, এরপরে টাইব্রেকারে 2টো শট তিনি আসলে ফ্রান্সকে পোস্টে রাখতে দেননি, সেরকম ঘটনা যদি এই ফাইনাল ম্যাচেও ঘটাতে পারেন এমিলিয়ানো মার্টিনেজ, সেক্ষেত্রে গোল্ডেন গ্লাভস জয়ের সম্ভাবনা তার রয়েছে। তবে এই মুহূর্তেও সম্ভবত সবচেয়ে ফেভারিটের নামটা সে উনাই সিমনই। এবারে আসা যাক অপর 2 সেমিফাইনালিস্টের কথায়, মাইক মানিয়া এবং জর্ডান পিকফোর্ড। ফ্রান্সের গোলরক্ষক মাইক মানিয়ার কথাই ধরা যাক। মাইক মানিয়া ফ্রান্সের এই গোলরক্ষকের দায়িত্বটা পেয়েছেন হুগো লরিসের অবসরের পরে। ইনফ্যাক্ট হুগো লরিস দল থেকে সরে যাওয়ার পর তিনি কিন্তু দলের একাদশে সুযোগ পেয়েছেন। তবে এই টুর্নামেন্টে তার পারফরমেন্সটাকে একেবারে খুব আপ টু দ্য মার্কও বলার সুযোগ নেই, আবার একেবারেই যে খারাপ করেছেন ব্যাপারটা তেমনও নয়। এর পেছনেও অবশ্য ফ্রান্সের চমৎকার ফুটবলের একটা অবদান রয়েছে। এ পর্যন্ত 8টা ম্যাচ খেলতে সুযোগ পেয়েছে, ইনফ্যাক্ট 7টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাইক মানিয়া। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা হবে তার 8ম ম্যাচ। এই 7টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচে ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছেন মাইক মানিয়া এবং 4টা গোল তিনি হজম করেছেন। বলে রাখা ভালো, এই 4 গোলের 2টাই এসেছে সেমিফাইনালে স্পেনের বিপক্ষে যখন ফ্রান্স মাঠে নেমেছিল। এবং এর পাশাপাশি তার সেভ পার্সেন্টেজের কথাও যদি বলা হয়, সেক্ষেত্রে প্রায় 70% ক্ষেত্রে মাইক মানিয়া শট সেভ করতে সক্ষম হয়েছেন। এবং এই পারফরমেন্সটা আরও ভালো হয়তো হতে পারতো। ইনফ্যাক্ট একটা পেনাল্টিও তিনি সেভ করেছিলেন গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে। তবে সেই পারফরমেন্সটা যতই ভালো হোক না কেন, সেটা আসলে শেষ পর্যন্ত ফ্রান্সকে ফাইনালে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট হয়নি জর্ডান পিকফোর্ডের ক্ষেত্রেও। জর্ডান পিকফোর্ডও এই টুর্নামেন্টে তার 8ম ম্যাচটা খেলতে নামবেন এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। এবং এর আগ পর্যন্ত তার পরিসংখ্যান যদি দেখা যায়, তিনি মাত্র 2টো ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছেন। তার দল গোল হজম করেছে সর্বমোট 8টা, এবং তিনি মাত্র 65% ক্ষেত্রে বল সেভ করতে সক্ষম হয়েছেন। এবং অবশ্যই এই যে গত ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে ছিল, সেই ম্যাচেও তিনি চমৎকার পারফরমেন্স করেছিলেন। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটা সেভ দিয়েছিলেন, অতিমানবীয় পারফরমেন্স তিনি শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই পারফরমেন্সটা তিনি টেনে নিয়ে যেতে পারেননি একেবারে ম্যাচের শেষ পর্যন্ত, যে কারণে আর্জেন্টিনা ম্যাচের শেষ মুহূর্তে 2টো গোল করে এই ম্যাচটা জয়লাভ করে এবং ইংল্যান্ডকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতেই বাধ্য করে।
গোল্ডেন গ্লাভসের লড়াইটা মূলত এই 4 গোলরক্ষকের মধ্যেই হবে, তবে এক্ষেত্রে অনারেবল মেনশন হিসেবে আরও 2 জনের নাম উল্লেখ করতেই হয়। প্রথম নামটা অবশ্যই ভর্জিনিয়া। কেপ ভার্দের এই 40 বছর বয়সী গোলরক্ষক এই টুর্নামেন্টে যেটা করেছেন তাকে রূপকথা বললেও সম্ভবত কম বলা হয়। এবং বলে রাখা ভালো, এবারের বিশ্বকাপের যে 2 ফাইনালিস্ট, সেই আর্জেন্টিনা এবং স্পেন, এই 2 দলের কোনো দলই কেপ ভার্দের বিপক্ষে যখন মাঠে নেমেছিল তারা 90 মিনিটের মধ্যে কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়নি বা জয় নিশ্চিত তারা করতে পারেনি। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্পেনকে আটকে দিয়েছিল কেপ ভার্দে এবং সেই ম্যাচেও ভর্জিনিয়ার চমৎকার কিছু সেভ ছিল। এর পাশাপাশি যদি পরের ম্যাচগুলোর দিকে তাকানো হয়, সেক্ষেত্রে উরুগুয়ের বিপক্ষে 2টো গোল হজম করেছিল কেপ ভার্দে, কিন্তু এরপরে আবার যখন মুখোমুখি হয় তারা সৌদি আরবের, সেই ম্যাচেও ভর্জিনিয়া চমৎকার পারফর্ম করেছিলেন। এরপর আর্জেন্টিনার বিপক্ষে অবশ্যই তিনি শেষ পর্যন্ত 3টা গোল হজম করলেও সেই ম্যাচটায় তিনি আর্জেন্টিনাকে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন অতিরিক্ত 30 মিনিটে, এবং অবশ্যই একটা কঠিন পথ পাড়ি দিয়েই আর্জেন্টিনাকে পেরোতে হয়েছিল এই কেপ ভার্দের বাধা, তাদের মুখ পেরোতে হয়েছিল এই ভর্জিনিয়ার বাধা। ভর্জিনিয়ার কথা যদি আরও একটু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে 4টা ম্যাচ তিনি এই বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন, 18টা সেভ তিনি সর্বমোট করেছেন এবং অবশ্যই একটা চমৎকার পারফরমেন্স। শেষ পর্যন্ত সম্ভবত তিনি গোল্ডেন গ্লাভসের জন্য বিবেচিত হবেন না, তবে তার এই পারফরমেন্সকে আসলে বিশ্বকাপ এবং বিশ্বকাপের এই দর্শকরা মনে রাখবেন অনেক দিন। অনারেবল মেনশন হিসাবে আরও একজনের নাম উল্লেখ করতে হচ্ছে, তিনি নরওয়ের গোলরক্ষক অরিয়ান নাইল্যান্ড। তার এই টুর্নামেন্টের পারফরমেন্সও বেশ ভালো ছিল। বিশেষ করে আমরা যদি এই টুর্নামেন্টে নকআউট পর্বে রাউন্ড অফ 16-এ ব্রাজিলের বিপক্ষে তার পারফরমেন্সটা দেখি, সেই ম্যাচটা ছিল নজর কাড়া। সেই ম্যাচে তিনি একটা পেনাল্টি সেভ করেছিলেন, ম্যাচের শুরুতেই ব্রুনো গিমারেসের সেই পেনাল্টিটা যখন তিনি মিস করলেন, ইনফ্যাক্ট এই গোলরক্ষক যখন পেনাল্টিটা তিনি ঠেকাই দিলেন, তখনই সম্ভবত নরওয়ের পক্ষে ম্যাচের মোমেন্টামটা চলে যায় এবং এরপরে একের পর এক শট তিনি আটকেছেন, কখনো এনরিকের, এর বাইরে আরও বেশ কিছু শট তিনি আটকিয়েছেন, কখনো এনরিকের, কখনো ম্যাথিয়াস কুনিয়া, কখনো ভিনিসিয়াস জুনিয়রকে গোল বঞ্চিত করেছেন এই নাইল্যান্ড। একেবারে শেষ দিকে নেইমার একটা গোল করেছিলেন বটে, কিন্তু তবুও তার যে সেভগুলো, নাইল্যান্ডের যে সেভগুলো এই ম্যাচে দেখা গিয়েছে, সেটাই এই আর্লিং হাল্যান্ডের 2 গোলের পাশাপাশি নরওয়েকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারিগর হিসেবে কাজ করেছে। হ্যাঁ, এটা সত্য যে নাইল্যান্ড যে 5টা ম্যাচ এই টুর্নামেন্টে খেলেছেন তিনি কোনো ক্লিনশিট রাখতে পারেননি, তিনি 7টা গোল হজম করেছেন। পাশাপাশি এটাও সত্য যে তিনি যে 70% ক্ষেত্রে বল সেভ করতে সক্ষম হয়েছেন, তার দলকে তিনি গোল হজম করা থেকে বিরত রাখতে পেরেছেন, সেটাই নরওয়ের এবারের বিশ্বকাপের লেখার যে রূপকথা, সেটার পেছনে অন্যতম বড় একটা নিয়ামক হিসেবে কাজ করেছে। এবং এই নাইল্যান্ডকেও আসলে অনারেবল মেনশন হিসেবে গোল্ডেন গ্লাভসের যারা প্রাপ্য যাদের, সেই তালিকায় রাখতেই হচ্ছে। তবে শেষ পর্যন্ত আসলে এই গোল্ডেন গ্লাভসটা কে জিতবেন, সেটা কি উনাই সিমন জিতবেন নাকি এমিলিয়ানো মার্তিনেজের হাতে যাওয়ার সুযোগ রয়েছে, সেটাই হচ্ছে প্রশ্ন। সম্ভবত উনাই সিমনই এক্ষেত্রে একটু হলেও এগিয়ে থাকবেন, তবে এমিলিয়ানো মার্তিনেজের সামনে সুযোগ থাকছে ফাইনালে একটা অতি মানবীয় পারফরমেন্স করে এই পুরস্কারের জন্য নিজেকে দাবিদার হিসেবে ঘোষণা করার। এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। দর্শক, আপনি জানাতে পারেন যে আপনার দৃষ্টিতে এবার এই গোল্ডেন গ্লাভসটা কার হাতে যেতে পারে, এবং এই বিষয়ে আপনারা কমেন্ট জানাতে পারেন আমাদের প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।